রাতের ঠিক 10টা। আপনি বাসার আলোটা একটু কমিয়ে দিয়েছেন, টিভির সামনে বসে আছেন, প্লেটে গরম ভাত, ডাল আর পাশে একটা ছোট্ট কিছু, যেটা আপনি প্রতিদিনই খান। আপনি ভাবছেন, এটা তো সাদামাটা খাবার, ক্ষতি কি? কিন্তু আপনি জানেন কি, এই রাতের প্লেটটাই আপনার হাড়ের ভেতরে এক ধরনের নীরব সিদ্ধান্ত নিয়ে ফেলে। আপনি বাইরে থেকে শক্ত দেখেন, কিন্তু ভেতরে ভেতরে হাড়ের জালিকার মতো গঠন, ট্র্যাবেকিউলা, কখনো কখনো প্রতিদিনের ছোট ভুলে পাতলা হতে থাকে। আর একদিন আপনি বুঝতে পারবেন, চেয়ার থেকে উঠতে গিয়ে হাঁটুতে যে আলতো ধাক্কা লাগল, সেটা আসলে ধাক্কা নয়, হাড়ের আত্মবিশ্বাসটা কমে যাওয়ার সংকেত। আজ আমি ব্যাখ্যা করব কিভাবে আপনি আপনার দৈনন্দিন খাবারের একটিমাত্র বুদ্ধিমান পরিবর্তন দিয়ে হাড়ের ক্ষয় কমাতে পারেন, শক্তি ফিরিয়ে আনতে পারেন এবং লাঠির ভয়ে, লুকিয়ে থাকা সেই ভয়ে ধীরে ধীরে পেছনে ফেলে দিতে পারেন। আপনি যদি ভাবেন অস্টিওপোরোসিস মানেই শুধু বয়স্কদের সমস্যা, তাহলে একটু থামুন। আমার চিকিৎসা অভিজ্ঞতায় আমি দেখেছি, অনেকেই ৩০-৪০-এর পর থেকেই হাড় পাতলা হচ্ছে এমন লক্ষণ জমতে থাকে, কিন্তু তারা বুঝতে পারেন না। কারণ এটা ব্যথা দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় নীরবে, ঘুম, খাবার, রোদ, হাঁটা আর কিছু হরমোনাল পরিবর্তনের ভেতর দিয়ে। আপনি হয়তো বলবেন, ডাক্তার, আমি তো ঠিকই খাই, কাজও করি। হ্যাঁ, আপনি কাজ করেন, আপনি পরিবার সামলান, আপনি হয়তো দিনভর দৌড়ান, কিন্তু হাড়ের জন্য দৌড়ানো আর হাড়কে দৌড়ানোর শক্তি দেওয়া, এই দুটো এক জিনিস নয়। এখন কল্পনা করুন একটা ইঁটের দেয়াল। বাইরে থেকে দেয়াল ঠিকই আছে, কিন্তু ভেতরের সিমেন্ট একটু একটু করে কমে গেলে একদিন দেয়াল ভেঙে পড়ে। হাড়ও তেমন, বাইরে থেকে আপনার শরীর একই থাকে, কিন্তু ভেতরের ক্যালসিয়াম ফসফেটের মজবুত কাঠামো, কোলাজেনের জাল আর হাড় ভাঙা গড়া নিয়ন্ত্রণকারী কোষ, অস্টিওক্লাস্ট আর অস্টিওব্লাস্ট, এই ভারসাম্যটাই বদলে যায়। আপনার হাড় প্রতিদিন ভাঙে, আবার গড়েও। এটাকে বলে বোন রিমডেলিং। যখন ভাঙার গতি গড়ার চেয়ে বেশি হয়ে যায়, তখনই সমস্যা। আর বেশিরভাগ মানুষ এই পর্যায়ে এসে বলে, আমি তো কিছুই টের পাইনি। আমি চেম্বারে প্রায়ই দেখি, যখন কেউ প্রথমবার রিপোর্ট হাতে পান, তখন তারা শুধু একটা সংখ্যা দেখেন, টি স্কোর। কিন্তু সত্যি কথা হল, সংখ্যা ইজ নট ইকুয়াল টু নিরাপত্তা। আপনার রিপোর্ট সীমার মধ্যে থাকলেও আপনার জীবনযাপন যদি হাড়ের বিরুদ্ধে যায়, তাহলে ভবিষ্যৎ ঝুঁকি চুপচাপ বাড়তে থাকে। আর আপনার রিপোর্ট খারাপ হলেও সঠিক অভ্যাসে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়। এখন আসি সেই একটি খাবারে। কিন্তু আমি চাই আপনি আগে বুঝুন, হাড় বাঁচাতে খাবার শুধু ক্যালসিয়াম নয়, হাড় বাঁচাতে লাগে শোষণ, লাগে হরমোনের সহায়তা, লাগে পেশির শক্তি, আর লাগে এমন কিছু খাবার যেগুলো প্রদাহ কমায় এবং হাড় তৈরির সিগন্যালকে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন একটি খাবার যোগ করেন, যেটা সহজ, সস্তা এবং আমাদের ঘরেই আছে, তাহলে আপনি হাড়কে এক ধরনের রোজগার সাপোর্ট দিতে পারেন। সেটা হলো তিল। হ্যাঁ, সাধারণ সাদা বা কালো তিল। তিলকে আমি কেন বেছে নিচ্ছি? কারণ তিলে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এগুলো হাড়ের জন্য প্রয়োজনীয় খনিজ। আর তিলে থাকে কিছু প্রাকৃতিক যৌগ, যেমন লিগন্যান, যা শরীরের ভেতরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে। সহজ করে বললে, হাড় শুধু ইট না, হাড়ের ভেতরের রক্ষণাবেক্ষণ দলও দরকার। তিল সেই দলে কিছু সদস্য যোগ করে। কিন্তু এখানে একটা শর্ত আছে, আপনি যদি তিল শুধু মুখে ফেলে চিবিয়ে খান, অনেক সময় ঠিকমতো কাজে লাগবে না। তিল হালকা ভেজে অথবা ভিজিয়ে অথবা গুঁড়ো করে খেলে শোষণ সহজ হয়, অর্থাৎ একই খাবার, কিন্তু শরীরের জন্য তার দরজা খুলে দেওয়া। এখন আপনি বলবেন, আমি প্রতিদিন কিভাবে খাবো? আমি আপনাকে কঠিন কিছু দিচ্ছি না। আপনি সকালে দুধ ভাত, ওটস বা রুটির সাথে ১-২ চা চামচ তিল গুঁড়ো যোগ করতে পারেন। আপনি দইয়ের সাথে মিশিয়ে নিতে পারেন। আপনি ডালের ওপর ছিটিয়ে দিতে পারেন। এটা ছোট কাজ, কিন্তু ধারাবাহিক হলে হাড়ের সাথে শরীরের সম্পর্ক বদলাতে পারে। তবে এখনই একটা সত্যি কথা বলি, তিল একা জাদু নয়। হাড়ের ক্ষয় রোধের লড়াইটা হচ্ছে আপনার ক্যালসিয়াম খাওয়া বনাম আপনার শরীর সেটা ধরে রাখতে পারছে কিনা। আর ধরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখে ভিটামিন ডি, প্রোটিন আর পেশির ব্যবহার। আপনি যদি ঘরে থাকেন, রোদ না পান, সারাদিন বসে থাকেন, তাহলে ক্যালসিয়ামের রাজ্যেও শোষণের দরজা বন্ধ থাকে।
এটা শুনতে কঠিন কিন্তু বাস্তব। এখন চলুন ৩টে জায়গায় খুব দ্রুত আলো ফেলি, খুব ছোট ছোট করে, যাতে আপনি আজ থেকেই ধরতে পারেন। প্রথম, ভিটামিন ডি। ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম শোষণ কমে যায়। সহজ করে বললে, আপনি যতই ক্যালসিয়াম খান, শরীর যদি সেটা ভিতরে ঢুকতে না দেয়, তাতে লাভ কম। মানবিক প্রভাব: হাঁটতে গিয়ে ক্লান্তি, পেশি দুর্বল লাগা আর পড়ে যাওয়ার ঝুঁকি বাড়া। দ্বিতীয়, প্রোটিন। অনেকেই ভাবেন হাড় মানেই ক্যালসিয়াম, কিন্তু হাড়ের ভিতরের কাঠামো তৈরি হয় কোলাজেন দিয়ে, যার জন্য প্রোটিন দরকার। মানবিক প্রভাব: পেশি কমলে ভারসাম্য কমে, আর ভারসাম্য কমলে ছোট ধাক্কাও বড় দুর্ঘটনা হতে পারে। এখানে আমি একটা অজুহাতের আয়না ধরব। আপনি হয়তো বলছেন, ডাক্তার, আমার সময় নেই, আমি তো রান্না করি, বাচ্চা দেখি, কাজ সামলাই। আপনার কথাটা সত্যি, কিন্তু আপনি নিজের জন্য প্রতিদিন ৫ মিনিট না বের করলে একদিন শরীর আপনার কাছ থেকে মাসের পর মাস সময় কেড়ে নিতে পারে। হাসপাতাল, ব্যথা, ভাঙা হাড়ের বিশ্রাম। এটা ভয় দেখানো নয়, এটা ভবিষ্যৎ ঝুঁকির বাস্তব ছবি। এখন আসি তৃতীয়, ওজন বহন ব্যায়াম। হাড় এমন একটা টিস্যু যেটা ব্যবহার বুঝে শক্ত হয়। আপনি যদি নিয়মিত হাঁটেন, সিঁড়ি ওঠেন, হালকা স্কোয়াট করেন, হাড় সিগন্যাল পায় যে তাকে শক্ত থাকতে হবে। মানবিক প্রভাব: নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আপনি ব্যথা না থাকলে হাঁটা বন্ধ করে দেন। আপনি ভাবেন, আমি এখন সাবধানে থাকি, বেশি নড়াচড়া করলে হাড় ভেঙে যাবে। কিন্তু বাস্তবে অতিরিক্ত নিষ্ক্রিয়তা হাড়কে আরও দুর্বল করে, এবং সবচেয়ে কাউন্টার ইনটিউটিভ সত্য হল, নিয়ন্ত্রিত নিরাপদ নড়াচড়া অনেক সময় ভাঙার ঝুঁকি কমায়, কারণ পেশি শক্ত হলে পড়ে যাওয়ার সম্ভাবনা কমে। এই জায়গায় অনেকের একটা ডিনায়াল প্যাটার্ন থাকে। তারা বলেন, আমার মা বা খালার হয়েছিল, আমার তো হয়নি, আমি ঠিক আছি। অথবা, আমি তো গ্রামের মানুষ ছিলাম, আমার হাড় শক্ত। কিন্তু শরীর বংশগত ঝুঁকি, হরমোন, খাবার, রোদ এবং জীবনযাপনের হিসাব একসাথে করে। আপনি আজ ঠিক আছি বললেও হাড়ের ক্ষয় আজই শুরু হতে পারে, আর আপনি সেটা ধরতে পারবেন অনেক দেরিতে। এখন আবার তিলে ফিরি, কারণ আপনার শিরোনামে একটি খাবার আছে এবং আমি চাই সেটা বাস্তবভাবে কাজে লাগুক। তিল খাওয়ার সেরা সময়? সকাল বা দুপুর, কারণ তখন হজম আর দিনের চলাচল শোষণে সাহায্য করতে পারে। কতটা? প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণভাবে ১ থেকে ২ চা চামচ যথেষ্ট। বেশি খেলেই বেশি লাভ, এটা নিয়ম নয়। বিশেষ করে যদি আপনার কিডনির সমস্যা থাকে বা পাথরের ইতিহাস থাকে, তাহলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ জরুরি। তিলের সাথে আরেকটা ছোট্ট জিনিস যোগ করলে লাভ বাড়ে: ভিটামিন সি, কারণ কোলাজেন গঠনে ভিটামিন সি সাহায্য করে। সহজ করে বললে, আপনি যদি তিল খান, সাথে একটা পেয়ারা বা লেবু জাতীয় কিছু রাখেন, আপনি হাড়ের কাঠামোর জাল শক্ত করতে সাহায্য করছেন। এখন আমি আপনাকে একটা ছোট্ট দৃশ্য দিই। ধরুন আপনি আজ থেকে ৩০ দিন প্রতিদিন সকালে একবার তিল গুঁড়া, সাথে প্রোটিনের একটা উৎস, ডিম বা ডাল বা দই, আর দুপুরে ১৫ মিনিট হাঁটা। প্রথম সপ্তাহে আপনি কিছুই টের পাবেন না। দ্বিতীয় সপ্তাহে আপনার পা একটু হালকা লাগতে পারে। তৃতীয় সপ্তাহে সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁপ ধরা কমতে পারে। আর ১ মাস শেষে আপনি বুঝবেন, আপনি শুধু হাড় না, আপনার ভারসাম্য, পেশি আর আত্মবিশ্বাস গড়ছেন। এইটাই বাস্তব পরিবর্তন। কিন্তু আমি আবারও বলছি, সংখ্যা নিরাপত্তা নয়। আপনার টি-স্কোর ভালো থাকলেও যদি আপনি নিয়মিত ধূমপান করেন, অতিরিক্ত কোমল পানীয় খান, খুব কম ঘুমান বা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ খান, তাহলে ঝুঁকি বাড়ে। অন্যদিকে টি-স্কোর খারাপ হলেও সঠিক চিকিৎসার অভ্যাসে অবস্থাটা স্থিতিশীল রাখা যায়। এখন কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ আচরণগত ট্রিগার, যেগুলো আমি চেম্বারে প্রায়ই দেখি। আপনি হয়তো ভাবেন, চা কফি তো আমার জীবন, পরিমিত হলে সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত ক্যাফেইন ক্যালসিয়ামের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। আপনি ভাবেন, আমি দুধ খেতে পারি না, তাই কিছুই হবে না, কিন্তু দুধ ছাড়াও ক্যালসিয়ামের উৎস আছে: দই, ছোট মাছ, কাঁটাসহ শাকসবজি, ডাল, বাদাম আর তিল।
আপনি ভাবেন আমি তো পাতলা তাই ভালো, কিন্তু খুব কম ওজনও ঝুঁকি বাড়াতে পারে, কারণ হাড় আর হরমোনের সাপোর্ট কমে যায়। এগুলোই সেই জায়গা যেখানে মানুষ নিজের অজান্তে ভুল পথে থাকে। এখন লাঠি ছেড়ে দৌড়ানো কথাটা নিয়ে আমি সতর্কভাবে বলি। লাঠি ছাড়ার লক্ষ্য সুন্দর, কিন্তু দৌড়ানো শুরু করবেন কিনা এটা আপনার হাড়ের অবস্থা, বয়স, ভারসাম্য এবং চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে। আপনি যদি অনেক দিন ব্যায়াম না করে থাকেন, হঠাৎ দৌড় শুরু করবেন না। আপনি হাঁটা দিয়ে শুরু করুন, ধীরে ধীরে গতি বাড়ান, তারপর প্রয়োজন হলে ফিজিওথেরাপিস্টের গাইডেন্স নিন। আপনার লক্ষ্য হবে নিরাপদভাবে শক্ত হওয়া, দ্রুত নয়। এখন আসি সেই সতর্কতা অংশে, যেটা আমি চাই আপনি মন দিয়ে শুনুন। যদি আপনার এই লক্ষণগুলো থাকে, দেরি করবেন না। সামান্য পড়ে যাওয়া বা হালকা আঘাতে হাড় ভেঙে যাওয়া, উচ্চতা কমে যাওয়া বা পিঠ কুঁজো হয়ে আসা, কোমর বা পিঠে নতুন ধরনের ব্যথা, বিশেষ করে ব্যথা যদি বিশ্রামেও থাকে, বারবার ভারসাম্য হারানো, পড়ে যাওয়ার ভয়, দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার, যেমন হাঁপানি বা অটো ইমিউন রোগে কখনো দেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা কি হতে পারে? ডেক্সা স্ক্যান, হাড়ের ঘনত্ব দেখার জন্য, ভিটামিন ডি 25OH ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস এবং প্রয়োজনে প্যারাথাইরয়েড হরমোন পিটিএইচ। কিছু ক্ষেত্রে থাইরয়েড ফাংশন, কিডনি ফাংশন, কারণ এগুলোও হাড়ে প্রভাব ফেলে। আর খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি কোনো চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়াম, ভিটামিন ডি বা অস্টিওপোরোসিসের ওষুধ খেয়ে থাকেন, নিজে নিজে বন্ধ করবেন না। ওষুধ বন্ধ করা, না করা, ডোজ বদলানো, এগুলো আপনার বয়স, রিপোর্ট, ঝুঁকি এবং ইতিহাস দেখে ঠিক করতে হয়। আপনি চাইলে খাবার আর ব্যায়ামের শক্তিশালী ভিত্তি বানাতে পারেন, কিন্তু চিকিৎসা পরিকল্পনা নিজের হাতে ভাঙবেন না। এখন গল্পটা আবার সেই রাতের প্লেটে ফিরিয়ে আনি। রাত 10টা, আপনি বসে আছেন। আপনি আজ কি করবেন? আপনি প্লেট থেকে অতিরিক্ত কোমল পানীয়টা সরিয়ে রাখবেন। আপনি বলবেন, আমি পানি খাব। আপনি ঠিক করবেন কাল সকালে 1-2 চা চামচ তিল গুঁড়ো আপনার নাস্তায় থাকবে। আর আপনি মনে মনে একটা প্রতিশ্রুতি দেবেন, দুপুরে 15 মিনিট হাঁটা। অতি বড় কিছু নয়, শুধু ধারাবাহিক। এবং পরের সকাল, আপনি ঘুম থেকে উঠলেন, আপনি জানালার পর্দা একটু সরালেন, হালকা রোদ এসে পড়ল আপনার মুখে, আপনি নাস্তার বাটিতে তিল গুঁড়ো মেশালেন, একটা ছোট্ট শব্দ হলো চামচের টোকায়। আপনি ভাবলেন, আমি নিজের জন্য এটা করতে পারি। এই মুহূর্তটা, এই ছোট্ট সিদ্ধান্তটা হাড়কে শুধু খনিজ দেয় না, আপনাকে দেয় নিয়ন্ত্রণের অনুভূতি। আর নিয়ন্ত্রণই হলো সেই জায়গা যেখান থেকে লাঠির ভয় কমে, দাঁড়ানোর সাহস বাড়ে আর চলার গতি ফিরে আসে।